দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। তুমি যে আনন্দ নিয়ে কথা বলছিলে মুগ্ধ হয়ে শুনছিলাম। সঙ্গে আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন, কেমন আরে আছো শুভ বলো? সকাল, তুমি এত সুন্দর করে বলবে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তুমি অবাক হও, এটা আসলে তুমি তোমার স্বভাব অবাক হওয়া না। বলতে পারো। তো এই যে বর্ষণ মুখর একটা সময়, শ্রাবণ মাস চলছে, কেমন উপভোগ করছো? খুব ভালো, খুব মানে ভীষণ সুন্দর। তবে একটাই সমস্যা কি জানো, কি? শহরে তো আসলে ওইভাবে শ্রাবণ মাস মানে এনজয় করা যায় না। গ্রামে হলে নদী বা বিলে পানি উঠে নৌকা দিয়ে তখন ঘোরা যায়। এই যে এখন চমৎকার একটা প্রকৃতির কথা বললে, আমার কাছে বর্ষা মানেই নদী বা পুকুরে সাঁতার কাটা, বৃষ্টি পড়ছে, একটা অদ্ভুত অনুভূতি। তখন কিন্তু সাঁতরাতে মজাও অনেক। একদম। এই কথা কেন বললাম জানো? একজন আমি জানি। সাঁতারু আছেন আমাদের সঙ্গে, তিনি সাঁতারু এবং প্রশিক্ষক। চলো এই চমৎকার মানুষটাকে আমরা আবিষ্কার করি। চলো পরিচিত হই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সাঁতারু প্রশিক্ষক ও শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার ভালো আছেন? আমরাও ভীষণ ভীষণ ভালো ভালো আছি এবং আপনার মাধ্যমে আমরা অনেক সমৃদ্ধ হব, অনেক কিছু জানবো। এই যে বলছিলাম বর্ষার সময় সাঁতার কাটার যে অভিজ্ঞতা, এটা তো নিশ্চয়ই অনেক মধুর। কিন্তু অফ ক্যামেরায় যখন আপনার সঙ্গে গল্প হচ্ছিল, আপনি বলছিলেন যে এই সময়টাতে প্রচুর মানুষ সাঁতার না জানার কারণে মৃত্যু ঝুঁকিতে পড়ছে। আসলে প্রথমে সুন্দর অনুভূতিটা একটু ব্যক্ত করবেন, তারপরে এই যে বর্ষা এবং এই নদী, এটা কিন্তু আমাদের জীবনের সাথে কানেক্টেড। আমাদের দেশের যে আমরা বলি যে আমরা নদীমাতৃক দেশ, বঙ্গীয় বদ্বীপ, যার কারণে অসংখ্য নদী কিন্তু জালের মতো ছড়িয়ে ছিটে আছে আমাদের জীবনের সাথে। এবং আপনি যদি লক্ষ্য করেন, আমাদের যে পূর্বের যে গ্রাম, জনপদ, যে শহরগুলো, এগুলো কিন্তু সব গড়ে উঠেছে নদী কেন্দ্রিক। এবং এই নদীর পানির একটা বড় উৎস এই বৃষ্টি। তো এই বৃষ্টি, বর্ষা বা এই নদী আমাদের পুরো জীবনের সাথে জড়িত, ওতপ্রোতভাবে যার কারণে এটা আমাদেরকে আনন্দিত করে। এবং আমিও খুব উপভোগ করি এরকম বর্ষার সময় নদীগুলো সব ভরে ফুলে ফেঁপে ওঠে, পানিগুলো অনেক পরিষ্কার হয়, মনের আনন্দে সে সময় সাঁতার কাটা যায়। কিন্তু এখন তো মনে হয় মিস করে, মানে এখন তো পুরোপুরি শহর কেন্দ্রিক জীবন হয়ে গিয়েছে। না, মিস কি শহরে করেন? শহরে আসার পরে আসলে আমি আমার গ্রামীণ যে জীবনযাপন, আমার গ্রামের যে শৈশব বা গ্রামের যে নদী, সেটাকে মিস করি। আপনার নদী তো লোহাগড়া বোধহয়, নদীর নাম, বগুড়াতে। বগুড়াতে, এটা বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছোট্ট একটি নদী, লোহাগাড়া। তার পাশেই হচ্ছে আমাদের গ্রাম, হচ্ছে মূলবাড়ি। আসলে এই লোহাগাড়া নদীরকে কেন্দ্র করে এই গ্রামটা পুরো গ্রামের উৎপত্তি। উৎপত্তি। এবং আমাদের নদীটা শুধু আমাদের জীবনে একটা জলাশয় না, জলের উৎস নয়, নদীটা ছিল আমাদের জীবনের অংশ। যে আমরা সকালে সুযোগ পেলে নদীতে চলে যেতাম, দুপুরে সুযোগ পেলে নদীতে যেতাম। এমনও ঘটনা হয়েছে যে বাড়ির বড়দের আমাদেরকে লাঠি দিয়ে নদী থেকে উঠায় নিয়ে আসতে হতো, এইরকম। মানে নদীতেই থাকতাম। হ্যাঁ, নদীতেই থাকতাম এরকম। আচ্ছা আচ্ছা। তো এরকম অনেক ধরনের স্মৃতি আছে আর কি, যে সকালে মাছ মারতে চলে গেছি, বাসার লোকজন চিন্তিত যে তারা কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটা কিন্তু একটা ভয়েরও বিষয়, যে একটা দীর্ঘ সময়, যদিও নদী ছিল আমাদের শৈশবের খেলার সঙ্গী, যার কারণে আমরা নদীকে বুঝতাম, নদী আমাদেরকে বুঝতো। সেই নিরাপত্তা বা ওই ধরনের কোনো দুর্ঘটনা, মানে নদীটা কি তখন, লোহাগাড়া নদীটা কি ভরাট ছিল? লোহাগাড়া নদীতে সেই সময় পুরো ভরাট নদী ছিল এবং অনেক দেশি মাছ পাওয়া যেত। এমন আমার মনে আছে যে ছোটবেলায় আমরা বন্ধুরা বের হতাম এবং একটা ছোট্ট পাতিল নিয়ে গোসলের জন্য বের হয়ে, যে একটু হাত দিয়ে, জাল তো না, জাস্ট শুধু হাত দিয়ে আমরা মাছ ধরে, এক পাতিল মাছ ধরে নিয়ে বাসায় চলে আসতাম। মানে এইরকম একটা সমৃদ্ধ সময় ছিল। এখন তো আসলে নদীগুলোর নাব্যতা হারিয়ে গেছে, যেটা দেখলে আসলে মনে খুব কষ্ট আসে। আর ওই স্মৃতিগুলো মানে ভেসে ওঠে আসলে, যে যখন ভরা নদী ছিল, সেখানে নৌকা বাইচ, আমরা ভেলা বাইচ করতাম ছোটবেলায়। মানে নদীর সাথেই আমাদের খেলার সম্পর্কগুলো ছিল খুব বেশি। নদীও বেড়ে উঠেছে, আপনারাও নদীর সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছেন। একদম। এই যে বলছিলেন আপনি নদীর সঙ্গে যে আমাদের সম্পৃক্ততা, আমাদের বন্ধুত্ব, নদীমাতৃক বাংলাদেশ। একটা সময় প্রচুর নদী ছিল, এখন নাব্যতা হারিয়ে নদীর সংখ্যা কমে এসেছে। কিন্তু আমাদের আসলে যেভাবে নদীর সঙ্গে যে সম্পৃক্ততা বা বন্ধুত্ব, আমাদের তো খুব ভালো সাঁতার জানার কথা, যেটা শুরুতে বলছিলাম। কেন আসলে এই বর্ষার সময়টাতে অনেকেই সাঁতার না জানার কারণে
আসলে মৃত্যু ঝুঁকিতে পড়ছে? আসলে আপনি যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মর দিকে যদি চিন্তা করেন, তারা কিন্তু সকলেই সাঁতার জানতো, মানে অধিকাংশ মানুষই সাঁতার জানতো, কারণ তাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ ছিল নদী। যদি আমি উদাহরণ দিই, যে কাপড় কাচার জন্য তারা কিন্তু নদীতে যেতেন, এমনকি বাড়িতে রান্নার যে পানিটুকু সেটা নদী থেকে সংগ্রহ করতেন, নদী থেকে মৎস্য আহরণ করতেন। তো যার কারণে নদীতে যাওয়া আসা এবং নদীর সাথে সম্পর্কের কারণে কিন্তু সাঁতার শিখতেই হতো, এবং সাঁতার একটা সময় প্রক্রিয়ার মাধ্যমে তারা শিখেই যেত। এবং সবারই শিখতে হতো, এই দক্ষতা, এই দক্ষতা প্রজন্মর পর প্রজন্ম এটা ট্রান্সফার হতো। কিন্তু বর্তমান সময়ে নদীর এই নাব্যতা না থাকার কারণে, এবং আমাদের সবচেয়ে আরেকটা বড় বিষয় যে নদী দূষণ। এখন কিন্তু নদী দূষণ আপনি চাইলেও, আমি চাইলেও শুকনো মৌসুমে নদীতে নামতে পারবো না, এবং নদী কেন্দ্রিক বিভিন্ন ধরনের আমরা বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে যায়, যেন নদীর সাথে কিন্তু আমাদের সম্পর্কটা অনেক ডিস্টেন্স হয়ে গেছে। শহরের কথা তো আমি বাদ দিচ্ছি, গ্রামে এখন অ্যাটাচড ওয়াশরুম, যেখানে আসলে বাচ্চাকে তো আর পানির কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি সুযোগটা তাকে না দিই, তাহলে সে সাঁতারটা শিখবে কিভাবে? যার কারণে কিন্তু এখন বাট বর্ষার সময় পরিবেশটা হয়ে যায় অন্যরকম। বর্ষায় কিন্তু নদীকে আর ধরে রাখা যায় না, চারিদিকে প্রচন্ড বৃষ্টি, পাহাড়ি ঢল বা বিভিন্ন যে নদীর পানি বেড়ে যায়। এই সময় কিন্তু যদি আমার সন্তানকে যদি আমরা চোখে চোখে না রাখি, বা আমরা যদি একটু সতর্ক না থাকি, আমাদের কিন্তু এই ঘটনা ঘটছে। এবং আমরা প্রতিনিয়ত যে নিউজটা পাচ্ছি, গড়ে প্রতিদিন 45 থেকে 50 জন মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করছে। এবং আপনি আরেকটা তথ্য দিচ্ছিলেন, সেটা হচ্ছে বিশ্বের একেবারে টপ যে কান্ট্রিগুলো রয়েছে, এর মধ্যে বাংলাদেশও আসলে কয়েক নম্বরে আছে যারা সাঁতারে মারা যাচ্ছে মানুষ, পানিতে ডুবে মৃত্যুর র্যাঙ্কিং এ বাংলাদেশ খুব ওপরে আর কি। একদম এটা একদম হতাশাজনক। এবং যারা মৃত্যুবরণ করছে তারা অধিকাংশ শিশু। এই শিশু কিন্তু আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্মের লিডার বা নেতৃত্বে যারা আসতো, তারা কিন্তু মৃত্যুবরণ করছে। তবে আমাদের সমাজে কিছু মানুষ থাকে আসলে যারা এই সমস্যাগুলো সমাধানের পথে কাজ করে থাকেন। তাদের মধ্যে আপনি একজন, নিজে সাঁতার শিখেছেন, এখন আসলে যে শিশুদের কথা বলছিলেন তাদেরকে শিখাচ্ছেন দারুণভাবে। সেই পুরো গল্পটা তো আমরা শুনবো বিস্তারিত, তবে দর্শকদের একটু শুরুতে জানিয়ে আসি। জি দর্শক, মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের ক্রীড়া শিক্ষা এবং সাঁতার প্রশিক্ষণ অঙ্গনের একজন নিবেদিত প্রাণ শিক্ষক, জাতীয় পর্যায়ের সাঁতারু এবং দক্ষ লাইফগার্ড প্রশিক্ষক। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি প্রতিযোগিতামূলক সাঁতার, শারীরিক শিক্ষা, কোচিং এবং জল নিরাপত্তা বিষয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি ঢাকার অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বগুড়া অ্যামেচার সুইমিং ক্লাবের প্রধান সাঁতার প্রশিক্ষক এবং সুইম উইথ রফিকের প্রতিষ্ঠাতা হিসেবে সাঁতার শিক্ষা এবং ডুবে যাওয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি মানুষকে সাঁতারের প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছেন তিনি। জাতীয় পর্যায়ের স্বর্ণপদক জয়ী এবং রেকর্ডধারী সাঁতারু হিসেবে তিনি অসংখ্য জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। 2 বার পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল। সাঁতারের পাশাপাশি অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, তাইকোয়ান্দো এবং বাস্কেটবলেও তার উল্লেখযোগ্য অর্জন রয়েছে। এছাড়া সাঁতার কোচিং, লাইফগার্ড, সিপিআর, ফার্স্ট এইড, সার্চ অ্যান্ড রেস্কিউ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রশিক্ষণ সহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করেছেন। আমরা চলুন আবারও ফিরে যাই অতিথির কাছে। অনেক বেশি অর্জন, এবং তার থেকেও সুন্দর লাগছে যেটা, যে আপনি অনেক মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন। এই যে আমরা বললাম যে মৃত্যু ঝুঁকি, পানিতে ডুবে, এই যে মানুষগুলোকে আপনি শিখিয়েছেন, এতগুলো প্রাণকে হয়তো আপনি রক্ষা করলেন প্রশিক্ষণের মাধ্যমে। তাদের থেকে প্রশিক্ষণটা আরও প্রজন্ম জুড়ে ছড়িয়ে যাবে। তাই আসলে শুরুতে আপনাকে একটা ধন্যবাদ দিতেই হয়। আবারও ফিরে যায় আলোচনায়। আসলে আমি এই স্কিলটা শেখানোর পিছনের মানে আমি যদি একটু ঘটনা বলি আর কি, যে আসলে কিভাবে আমার সাঁতার জীবনটা শুরু হলো। আমার জন্ম একটা ছোট্ট গ্রামে, যেটা আমি বললাম লোহাগাড়া নদীর তীরে জন্ম। তো এইটা ছিল আমার অ্যামাচার সাঁতার শেখা, নদীতে বেড়ে ওঠার সময়। বাট প্রতিযোগিতামূলক সাঁতারে আসার খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এখন আমার চিন্তা করলে মনে হয় ওই দিনটা খুব সাধারণ ছিল, বাট হয়তোবা ওই রকম কোনো ঘটনা না ঘটলে আমি আজকে এই জায়গায় আসতাম না। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। তো আমি যখন শহরে শিফট করি, আমার মা ছোট্ট একটা কাজের নিয়ে এবং আমার পড়াশোনার জন্য শহরে চলে আসে।
তো গ্রাম থেকে বগুড়া শহরটা আমাদের খুব 17 কিলোমিটার দূরে আর কি। তো শহরে আসার পর শহরের স্কুলে প্রথম গ্রামের এই মুক্ত বাতাস থেকে এসে বদ্ধ একটা শহরে যেখানে নতুন মানুষদের সাথে পরিচয়। তো সেই সময় আমি করতাম কি, যেহেতু এখানে চিনি না আমি কাউকে বগুড়া শহরের, আমি খেলার মাঠগুলোতে যেতাম। আমি খুব খেলা পছন্দ করতাম, ক্রিকেট খেলা দেখতে যেতাম, আমি ফুটবল খেলা দেখতে যেতাম। যে খেলা যখন হতো আমি ঠিক স্কুলের পরে আগে একটু সুযোগ করে নিয়ে, এবং মা যেহেতু কর্মজীবী ছিলেন তো উনি ব্যস্ত থাকতেন, তো ওই সময়গুলো আমি বিভিন্ন খেলা প্রেমী মানুষ খেলা দেখতে যেতাম। তো এরকম একটা দিন বগুড়াতে আমাদের যে জেলা সুইমিং পুল আছে আচ্ছা। সেখানে উপজেলা সুইমিং কম্পিটিশন হচ্ছিল। তখন আপনি কিসে পড়েন? আমি তখন সম্ভবত ক্লাস 5-এ পড়ি। আচ্ছা আচ্ছা, খুবই খুবই ছোট, হ্যাঁ 5-4 এর ঘটনা। তো তখন আমি দেখতে যাই, গ্রামের ছেলে যেহেতু সাঁতার জানি, তো শহরের সেই চাকচিক্য সুইমিং পুল দেখে আমার খুব আগ্রহ হয় যে এই পুলটাতে একটু নেমে যদি সাঁতার করতে পারতাম। তো আমি আমার নামটা সেখানে নাম দেওয়ার সুযোগ ছিল যে প্রতিযোগিতা অংশগ্রহণ করার, তো আমি ওনাদের সাথে কথা বলে আমার নামটা ওনাদেরকে দেই। কিন্তু ঘটনাচক্রে ওই একটা ইভেন্টে, এটা চিৎ সাঁতার ছিল আমার মনে আছে, প্রতিযোগী হয়ে যায় 9 জন। আচ্ছা আচ্ছা, তো আমাদের ওখানে লেন হচ্ছে 8টা সুইমিং পুলে। তো ওনারা হয়তো বা ব্যস্ততা বা আসলে এক্সট্রা সময় নিতে চাননি দেখে আমার নামটা কেটে দেয়। বলে, উনি তো কোনো ক্লাবের না বা ওই রকম কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না, তো ওখান থেকে নামটা কেটে দেয়। তো ওই শৈশব মনে আসলে আমাকে খুব এটা ব্যথিত করে যে আমি আসলে আমার ইচ্ছা থাকলো তারপরে কেন দিল না। সেদিন এই জিনিসটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, সেদিন আমি তারপর থেকে মনস্থির করি যে আমি সুইমিং কোচ খুঁজবো, এবং আমাকে সাঁতারটা শিখতে হবে দারুণ। এবং এই প্রতিযোগিতায় ফিরতে হবে। এবং ওই সময়টা আমাকে চেঞ্জ করে দেয়। এরপরে আমি সাঁতার কোচ খুঁজতে শুরু করি। তো বগুড়া শহরের একদম প্রাণকেন্দ্রে এডওয়ার্ড পৌর পার্ক নামে একটা পার্ক আছে। আচ্ছা, তো ওই পার্কের পুকুরে আমার কোচ শ্রদ্ধেয় মাসুদ রানা স্যার, উনি সাঁতার শেখান। তো আমি পুকুরের কর্নার থেকে দূর থেকে দেখতাম যে ওখানে ছেলে মেয়েরা সাঁতার শেখে আর কি। তো ঘটনার চক্করে উনি আমাদের স্কুলে আসেন ওনার এক স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য। তো আমি খুব আগ্রহ নিয়ে স্যারের কাছে যাই, এবং স্যার খুব অমায়িক ছিলেন, খুবই চমৎকার একজন কোচ এবং চমৎকার একজন মানুষ। আমি ওনাকে আমার আগ্রহ কথাটা বলি যে স্যার আমি তো সাঁতার শিখতে চাই, আমি দেখেছি আপনি সাঁতার শেখান, আমি কি শিখতে পারবো? তো বলে যে তুমি চলে আসো, তুমি যদি শিখতে চাও তুমি এই সময় পৌর পার্কে চলে আসো। তার মনে আছে প্রথম দিন আমি যেদিন গেলাম, মানে সবাই প্রফেশনাল সুইমার ওইখানে, এবং স্যারের মানে অধিকাংশ স্টুডেন্টই ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট এবং জাতীয় দলের হয়ে লিড করেছে দীর্ঘ সময়। তো যাওয়ার পর তাদের সাঁতার দেখে আমার ওই গ্রামের সাঁতার, ওইখানে ইতস্ত বোধ করছিলাম যে আসলে আমি কি এই সাঁতার করতে পারবো। আচ্ছা, তো স্যার খুব অভয় দিয়ে বললেন যে তুমি নামো, চলো আমি তোমার সাথে নামি, আমি তোমার সাঁতারটা দেখি তুমি কতটুকু জানো। তো গ্রামের যে সাঁতারটা আর কি, হাত পা নাড়িয়ে সামনে পিছনে যাওয়া। তো পুকুরটা 40 মিটারের মতো ছিল পরবর্তীতে, যেটা আমরা প্র্যাকটিস সময় জেনেছি। এই পার থেকে ওই পার যে আমি পালিয়ে যাই আর কি। প্রথম দিন হ্যাঁ, একদম অনেক মানে কষ্ট হয়েছিল এত এবং ওই রকম সাঁতার চেষ্টা করতে। এরপরে আমাকে স্যার আবার আমার খোঁজ করে, তারপর আমরা 4 বন্ধু যাই। এরপরে স্যার আমাকে পর্যবেক্ষণ করে বলে যে তুমি ফ্রি স্টাইলের চেয়ে ব্রেস্ট স্ট্রোকে খুব ভালো করবা, যেহেতু তোমার ফ্রক কিকটা খুব ভালো। মানে আমি ফ্রক কিক করে সামনে সুইমিং করতাম, ওইটা আমি শিখেছি আমি নদী থেকে। নদীতে ওইভাবেই সুইমিং করতাম, সাঁতার করতাম আর কি। তো ফ্রক কিকের কারণে আমাকে ব্রেস্ট স্ট্রোকে স্যার ইয়ে করে। এবং একজন আমি বলি চৌকস একজন উনি কোচ, মানে একটা স্টুডেন্টকে অবজার্ভ করে উনি তার ইভেন্ট এবং তার ডিটেলস গুলো কিন্তু উনি মানে ধরে ফেলতে আর কি। এরপরে আমার জার্নিটা শুরু হয়। তারপরে স্কুল লেভেলে কম্পিটিশনে পার্টিসিপেট করি, এবং মজার বিষয় হচ্ছে পরের বছর ওই কম্পিটিশনে আমি স্যারের ক্লাব থেকে অংশগ্রহণ করি এবং আমার ইভেন্টে আমি গোল্ড মেডেল পাই। ওয়াও, বাহ, দারুণ দারুণ দারুণ। সেই সুইমিং পুলে, সেই সুইমিং পুলটাতে। এবং ওই দিন আমাকে স্যার বলেছে তুমি যেহেতু 1 বছরে এই জায়গায় নিজেকে প্রমাণ করতে পেরেছো, তুমি চেষ্টা করো তুমি জাতীয় পর্যায়ে ভালো কিছু করবে। তারপরে লেগে থাকা দীর্ঘ সময় সাঁতারের প্র্যাকটিসে এমন হয়েছে যে আমি 5 বছর কোনো আত্মীয় স্বজনদের বাসায় যেতে পারিনি, কারণ প্র্যাকটিস মিস হয়ে যাবে। আমার স্যারও ট্রেনিং মিস করতেন না, প্রতিদিন প্র্যাকটিস করতে হতো। প্রতিদিন প্র্যাকটিস করতাম, সপ্তাহে হাফ ডে অফ ছিল। তো আমরা যখন ঈদের সময় আসলে ঈদের দিনটা আমরা হাফ ডে অফ নিতাম, মর্নিং এ যে সুইমিং করে তারপর বাসায় এসে নামাজ পড়ে, মানে ঈদের দিনে আমাদের প্র্যাকটিস বন্ধ থাকতো না। কত ঘন্টা বা কতটা সময় ধরে? আমরা সকালে 3 থেকে 4 ঘন্টা,
বিকালে 3 ঘন্টা ট্রেনিং হতো। এই পুরো সময়টা কি আপনার এই স্যারের প্রতি, মানে স্যারের সঙ্গে ট্রেনিং করা হতো না অন্য কোথাও যুক্ত? স্যারের সাথে ট্রেনিং স্যারের করা সাথে। হয়েছে আমার, এবং ইন্টারমিডিয়েটে পর্যন্ত আমি স্যারের কাছেই ট্রেনিং করেছি। দারুণ, দারুণ। তারপরে ন্যাশনালে আমার 3rd পদক পাওয়া, এরপরে আন্ত স্কুলে গোল্ড মেডেল, তারপরে আন্ত বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল রেকর্ড, স্টেপ বাই স্টেপ। বলা যায় খুব অল্প বয়সে আপনার চমৎকার কিছু অর্জন হয়েছে, এবং খুব অল্প বয়স থেকে আপনি মানে বাংলাদেশে আসলে একটা কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন নিজের জায়গা থেকে। বিশেষ করে যারা সাঁতার জানেন, আপনি বলছিলেন যে যারা ট্রেনার, হ্যাঁ, তাদেরকেও আপনি শেখাতে চান, বা এমন ভাবে শেখাতে চান যাতে আসলে মানুষের জীবন তারা বাঁচাতে পারে একদম। সাঁতার শেখানোর মাধ্যমে। আমার শেখানোর পদ্ধতিটা আমি এইভাবে মনে করি যে আসলে আমি একার পক্ষে তো সবাইকে সাঁতার শেখাতে পারবো না। জি। তো আমি যাদেরকে সাঁতার শেখাই, যেমন প্রজন্মর পর প্রজন্ম আমাদের ঐতিহ্য যে সাঁতারটা ট্রান্সফার হয় বা স্কিলটা ট্রান্সফার হয়, আমি ওনাদেরকে এইভাবেই সাঁতার শেখাই যেন উনি এই মেথডটা ফলো করে ওনার সন্তানকে শেখাইতে পারে, বা ওনার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনকে যেন এই স্কিলটা শেখাতে পারে। দারুণ। বলছিলেন যে পুরো দমে ট্রেনিং করতেন, একদিনও মিস করার কোনো অপশন ছিল না। তখন তো পড়াশোনাও চলছিল সমান তালে। হ্যাঁ, পড়াশোনা চলছে। এটা আসলে কিভাবে ম্যানেজ করেছেন? এটা খুব একটা কষ্টকর ছিল। ছোটবেলায় একটু ওই 4-5 পর্যন্ত পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম। আচ্ছা। তো এরপরে পড়াশোনাটা পিছনে যেতে শুরু করে, কারণ সাঁতারটা একসাথে সামনে তো আসে। আসলে দুইটা জিনিস অ্যালাইন হয় না। তো আমার এখনো মনে আছে ক্লাস 8-এর ঘটনা। আমার বাসাতে নোটিশ চলে আসে স্কুল থেকে যে আচ্ছা। অভিভাবক সবাই আমার মাকে যেতে হবে। তো আমার মা তো বলে যে সে তো প্রতিদিনই স্কুলে যায়। তো আসলে কি ব্যাপার? তো স্কুলে যেয়ে জানতে পারে যে আমি মাত্র এই বছরে 13 দিন স্কুলে এসেছি, আচ্ছা। এবং প্রতিদিন আমি বাসা থেকে স্কুল ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে যাই টিফিন নিয়ে। এরপর আমি কোথায় যাই আমার মায়ের চিন্তা। তারপর আমাকে উনি ধরলো, তারপর আমি বললাম আমার সাঁতারের ভালোবাসার জন্য আমি সকালবেলা চলে যেতাম। সকালে প্র্যাকটিস সেশন শেষ করে পার্কের কোনো এক কোণে রেস্ট নিতাম, বা আমি চলে যেতাম আমার কোনো বন্ধুর বাসায়, যেহেতু আমরা সব এক গ্রুপের, ওরাও স্কুল মিস দিত। মানে সাঁতারের দিকে আমরা ফোকাস। অনেক সময় কোচের একটা দোকান ছিল, ওইখানেও আমরা চলে যেতাম, কোচের সাথে আলোচনা করতাম আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। মাঝখানে কিন্তু স্কুল পড়াশোনা প্রায় নাই বললেই চলে। নাই বললেই চলে। তো প্রথমে আমি একটা ধাক্কা পাই আমার জীবনে যে পড়াশোনার গুরুত্বটা, এবং যারা খেলোয়াড় হয় তারা যে মেধাবী হয়। আমার মনে আছে যে ইন্টার স্কুল জেলা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো নুরুল ইসলাম স্যার নামে একজন জেলা ক্রীড়া অফিসার ছিলেন সে সময় তৎকালীন। তো উনি ওনার বক্তব্যে একদিন বললেন যে যারা খেলাধুলা করে আর যারা হচ্ছে টপ স্টুডেন্ট খেলোয়াড়রা তাদের চেয়েও মেধাবী। তো উনি বলেন যে এখন প্রশ্ন করতেই পারেন আপনারা কিভাবে মেধাবী, কারণ একজন ছেলে যদি মেধাবী না হয়, খেলার রুলস, ট্যাকটিস, টেকনিক এবং এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে নিজের পক্ষে রেজাল্টটা নিয়ে আসা, এটা মেধাবী ছাড়া সম্ভব না। তারা যদি খেলাধুলা না করে পড়াশোনাতে ওই পরিমাণ সকালে 3 ঘন্টা বিকালে 3 ঘন্টা সময় দিত, আসলে ওদের উপরে কেউ টপ করতে পারতো না। দারুণ বলেছেন। সত্যি ভীষণ সুন্দর কথা বলেছেন। আমরা আসলে অনেক সময় দেখি যে আসলে যারা খেলোয়াড় তারা দেখা যায় কি পড়াশোনার ক্ষেত্রে একটু অবহেলা করে। হ্যাঁ, আসলে অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে যে খেলোয়াড়রাও আসলে কতটা মেধাবী হতে পারে যদি এই জায়গাটাতে ফোকাস দেয়, এবং তার স্বাক্ষরও আসলে আপনি রেখেছেন। এবং এসএসসি পরীক্ষার আগে যে প্রি টেস্ট হয় সেখানে আপনি খারাপ রেজাল্ট করেছিলেন, কিন্তু এসএসসিতে আপনি জিপিএ 5 পেলেন। এটা কিভাবে সম্ভব হলো? এটার পিছনে একটা ঘটনা হচ্ছে ওই স্যারের কথাটা আমাকে মোটিভেট করে, এবং সেই সময় আমি রানিং ন্যাশনাল ক্যাম্প এবং বিভিন্ন ক্যাম্পে থাকতাম, যার কারণে স্কুলে বা পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম না। তা আমার স্কুলে আমি যখন যেতাম, যে সুযোগটা পেতাম, আমার ওখানে বিকাশ আমার স্যার ছিলেন, তো উনি ডিবেটিং খুব নার্চার করতেন, আমি ডিবেটিং ক্লাবে যেতাম আসতাম। আচ্ছা। তো স্যার একদিন গল্পের ছলে বলে যে এই তোমরা তো আসলে চেষ্টাই করো না, আমরা তো 71 সালের এসএসসির ব্যাচ, মহান মুক্তিযোদ্ধার মধ্যে আসলে আমাদের পরীক্ষা হয়েছে, তখন তো পড়ার পরিবেশ ছিল না, তোমরা তো এরকম অজুহাত দেখাও, তোমাদের তো চমৎকার পরিবেশ, তো তোমরা যদি 3 মাস বা 4 মাস নিজেকে একটু ফোকাস করে পড়াশোনা করো, তোমাদের এই রেজাল্টটা তোমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। দারুণ। তো স্যারের এই কথাটা আসলে আমাকে এবং আমার যে আমরা ব্যাক বেঞ্চার ছিলাম যে 4 জন আমার বন্ধু, আলামিন, হৃদয়, হানিফ, আমাদেরকে টাচ করে। আমরা বলি ঠিক আছে সব দুষ্টুমি তো একসাথেই করি স্কুলের, এবার চল আমরা একটু পড়াশোনা করি, দেখি পাস তো করতে হবে। ফ্যামিলির কিন্তু তখন চিন্তা এদেরকে পাস করা যাবে কিনা, আচ্ছা। এটা চিন্তা, পাস তো করতে হবে, কারণ এসএসসি পাস না করলে তো জীবনও আগাবে, পড়াশোনা আগাবে না। তো সেইখান থেকে আমরা সবাই আসলে ওই গ্রুপ স্টাডিগুলো করতাম, এবং
সেই সময় আমি যখন পি টেস্টে খারাপ রেজাল্ট করি, মানে ওই ক্যাম্প থেকে এসে পরীক্ষা দিই, দিয়ে ম্যাথে আমি পাই 4, আমার মনে আছে, ম্যাথমেটিক্সে 4, বাকি সাবজেক্টগুলো কোনোভাবে আর কি। তো আমার প্রধান শিক্ষক উনি পরীক্ষা দিতে দিবে না। আচ্ছা, তো আমার প্রিয় শিক্ষক খন্দকার আবু তৈয়ব স্যার, আমরা ডালিম স্যার নামে ডাকি, উনি ডালিমের মতোই মিষ্টি স্যার। তো স্যার তখন বলে যে আমি ওর দায়িত্বটা নিচ্ছি, আমি জানি ওকে যদি আমি গাইড করি ও পাশ করবে, আপনি টেস্টের রেজাল্টটা দেখেন, টেস্টে যদি পাশ না করে তাহলে আপনি যে সিদ্ধান্ত নেবেন। তো এরপরে হচ্ছে স্যার পরের সপ্তাহে বাইক অ্যাক্সিডেন্ট করে, ওনার পা ভেঙে যায়। কিন্তু উনি আমাকে বলে যে তুমি আমার বাসায় আসবে, আমি তোমাকে ম্যাথ করাবো। বাহ, উনি বাংলা শিক্ষক ছিলেন, আমাকে সব সাবজেক্ট একটু দেখাই দিতেন। তো ওনার বাকি প্রাইভেট বন্ধ ছিল, যে টিউশনিটা উনি করাইতেন। তো আমি যে আমার এখনো ইয়ে আছে যে আমি স্যারের বাসায় গেলে মেঝেতে বসি। ওই সময় আমি মেঝেতে বসতাম, স্যার বিছানায় শুয়ে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে আমাকে পড়াতেন প্রতিদিন, এবং বাসায় কাজ দিতেন। এবং আমার মা সেই সময় খুব পরিশ্রম করেছে আমার পিছনে। আচ্ছা, এবং আমি ওই সময়টা, ওই 3টা মাস পুরো খেলাধুলা থেকে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। করে আমি 16 ঘন্টা 18 ঘন্টা এরকম করে পড়ার চেষ্টা করি, পড়েছি আর কি। তো সেই সময়টা এক রকমের ছিল। তারপরে পরীক্ষার যে সময় আসলো, আমরা সবগুলো বন্ধু যে সময় আড্ডা দিতাম আগে, ওই টাইমটাতে আমরা ওই সময় পড়া নিয়ে ডিসকাস করেছি, আচ্ছা। মনে আছে আমাদের। তো পরীক্ষা দিলাম, খুব ভালোভাবে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা তো জানি যে আমরা কোনোভাবে পাশ করলেই আমরা খুব খুশি, এইবারে যাত্রায় আমরা বেঁচে যাচ্ছি আর কি। তখন তো আসলে পাশ করাটা আরো বেশি টাফ ছিল, এবং আমরা মানবিক বিভাগে ছিলাম, এবং টপ যে স্টুডেন্টগুলো ছিল আমাদের বিভাগে তাদের তো অন্যরকম একটা বিষয় সেটা থাকে আর কি। তো যেদিন রেজাল্ট হলো ওই দিন সকালে উঠে যে আমি তো খেলতে চলে যাই, ক্রিকেট খেলতে চলে গেছি, তো পাশের মাঠে আর কি। আমার মা হঠাৎ করে এসে বললো যে স্কুলে যেতে হবে, প্রধান শিক্ষক ফোন দিয়েছে, তোমার রেজাল্টটা একটু চেক করতে হবে। আমার মাও টেনশনে, আমি টেনশন, হয়তো বা ফেল করেছি কি না কি অবস্থা, যেহেতু হেড স্যার ফোন দিয়েছে। হ্যাঁ ফোন দিয়েছে। তা আমি জানি যে ফেল তো করার কথা না, একটা ভালো পরীক্ষা দিয়েছি। তখন ঠিক আছে চলেন। তো প্রধান শিক্ষক যাওয়ার পরে আমার অ্যাডমিট কার্ডটা নিয়ে না রেজাল্ট শিটে মিলাচ্ছে যে রোল ঠিক আছে কিনা, আসলে এটা তার রোল কিনা। তো তারপরে জানতে পারলাম যে আমি জিপিএ 5 পেয়েছি। দুর্দান্ত। এবং আমরা যে ব্যাক বেঞ্চার ছিলাম, এই ব্যাক বেঞ্চারের হচ্ছে ওই বছরে 4 জন A+ পেয়েছে, টপ লিস্টের যে 1 জন, আর আমরা ব্যাক বেঞ্চার 5 জনের মধ্যে 3 জন। Wow, দারুণ, দারুণ। তো এই রেজাল্টটা পরবর্তীতে আমার পড়াশোনার মোড় ঘুরিয়ে দেয়, আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, মাইলস্টোন ছিল ওটা। ওইটার কারণে আমি সুযোগ পাই হচ্ছে উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, যেখানে পড়ার সুযোগ পাই আমি। এবং ওইখানে পড়ার সময় পরিচয় হয় আমার আব্দুল জলিল স্যার নামে এক টিচারের কাছে। আচ্ছা, মানে আল্লাহ পাকের কাছে আমি এত শুকরিয়া যে প্রত্যেকটা স্টেপে কিছু মানুষের সাথে আমার সম্পর্ক করে দিয়েছে। বরং মা বাবার পরে টিচারে আপনার জীবন গড়ে দিয়েছেন, যিনি আসলে এক্সিডেন্ট করলেন, কিন্তু তিনি কিন্তু তার কথা রাখলেন, আপনাকে বাসায় যেতে বললেন, যিনি বিছানায় হয়তো বা শায়িত কিন্তু আপনাকে সহযোগিতা করছেন। মানে আপনার জীবনে শিক্ষকদের অবদান অনেক আর অনস্বীকার্য। একটা বিষয় শেয়ার না করলেন, আমার মা কিন্তু স্কুলেও যায়নি, যাওয়ার সুযোগ হয়নি। সেই জায়গা থেকে উনি একটা জিনিস আমার মনে পড়ে, এটা এই যে উনি বলতেন জোরে জোরে পড়ো। আচ্ছা, তার মানে জোরে জোরে পড়ো মানে ও পড়তেছে এটা শিওর। আমরা অনেক সময় দেখে দেখে পড়ি না, তো হয়তো পড়তেছি পড়তেছে, আমার মা বলতো তুমি জোরে জোরে পড়ো, আমি শুনবো। আচ্ছা, জোরে জোরে পড়তেছে তার মানে সে পড়তেছে। তো আমার মাও খুব পরিশ্রম করেছে, রাত জেগেছে, রাত জেগে পাশে থেকেছে। এবং মার পরে ওই যে আল্লাহ পাকের মনে হয় এটা একটা ইচ্ছা যে ওনার এই জায়গাটাতে সো আমাকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকদের সাথে আল্লাহ পাক সংযোগ করে দিয়েছেন, বিভিন্ন মানুষের সাথে। আসলে মনটা সুন্দর থাকতে হয়, নিশ্চয়ই আপনার মনটা অনেক সুন্দর, সেই জন্য আল্লাহ পাক নিশ্চয়ই আপনার পাশে বিভিন্ন ভাবে থাকে, সহযোগিতা দেওয়ার মাধ্যমে। আমি মনে করি যে আমাকে নিয়ে হয়তো সৃষ্টিকর্তা অন্য কোনো প্ল্যান করেছে, মানে অন্য কোনো তার পরিকল্পনা, যার জন্য ওই ছোট্ট একটা গ্রাম, যে গ্রামে বিদ্যুতের বাতিও ছিল না, সেই জায়গা থেকে আমি ধীরে 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 স্টেপ বাই স্টেপ। তো আব্দুল জলিল স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। আচ্ছা, তো উনি একাডেমিক পড়াতেন এবং এরপরে ইউনিভার্সিটির গল্পগুলো শোনাতেন। এবং ওই সময় প্রথম জানতে পারি যে ইউনিভার্সিটি নামক একটা প্রতিষ্ঠান আছে যেখানে পড়াশোনা করা যায়। এর আগে তো জানতাম যে আমাদের শহরের যে কলেজটা আছে এই পর্যন্ত। তো ওখানে যাওয়ার পর স্যারের গল্প শুনতে আমার মুগ্ধ হইতাম যে ইউনিভার্সিটি যেখানে গান
বাজনা, খেলাধুলা, যে যেটা করতে চায় সবার সবই জন্য মুক্ত একটা স্বাধীন পরিবেশ। এবং এই সবের মধ্যে জানতে পারি যে খেলাধুলা নিয়েও পড়াশোনা করা যায়। দারুণ। তখন আমার মনে একটা আগ্রহ চলে আসে, যেহেতু ছোটবেলা থেকে খেলার প্রতি একটা দুর্বলতা ছিল এবং খেলাধুলাকে খুব ভালোবাসতাম, তখন ভাবলাম যে আমি যদি এই সাবজেক্টটাতে পড়তে পারতাম তাহলে আমার এই জ্ঞান অর্জন, ক্ষুদ্র জ্ঞান অর্জন, অল্প কিছু হলে যদি দেশের মানুষের জন্য যদি অবদান রাখতে পারতাম এখান থেকে পড়ে। যেহেতু খেলাধুলার জীবনে লম্বা সময় ধরে থাকার কারণে ওই জায়গার যে গ্যাপগুলো বা খেলার জগতের যে প্রবলেমগুলো সেগুলো তো খুব কাছে থেকে দেখেছি। আমার মনে হচ্ছে ওই জায়গাটা যদি একটু বেটার করা যেত পরবর্তীতে। যেমন একটা প্রশ্ন আসে সবসময় আমার মনে, যে আমরা নদীমাতৃক দেশ, চারিদিকে অসংখ্য নদী, সাঁতার করার অনেক জায়গা, কিন্তু অলিম্পিকের মতো জায়গায় আমাদের কোনো পদক নাই কেন? এবং আমি যখন আপনার প্রোফাইল পড়ছিলাম এটা ভাবছিলাম যে ওনার তো অলিম্পিকে যাওয়া উচিত, আপনার তো অলিম্পিকে যাওয়া উচিত। তো আসলে এগুলো বিভিন্ন কারণ আছে আর কি, যে জিনিসগুলো পরবর্তীতে আমরা সেই গল্পেও ফিরবো। তো এরপরে স্যার আমাকে ইন্সপায়ার করতো এবং স্যার পুরো এইচএসসি সময়টা আমার পাশে ছিলেন এবং স্যারের কাছে যে আমি পড়তাম এবং স্যার ক্লাসের বাইরেও সময় দিতেন। আমাদের একটা সার্কেল করে দিলেন উনি, ওই সার্কেলে স্যার সময় দিতেন। এবং স্যার আমাকে যখন এইচএসসি রেজাল্টটা একটু ডাউন হলো 4.33, তো আমি খুব একটু মন খারাপ হয়েছে, তো স্যার এসে বলল, দেখো রফিক, এই রেজাল্টটা কিন্তু মানুষ 3 মাস মনে রাখবে, তোমার অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় ভর্তি হয়েছ, তারপরে মানুষের রেজাল্টের কোনো একদমই তাই। জায়গা এখানে তৈরি হবে না, তুমি পড়াশোনা করো। আচ্ছা, তারপর আমি স্যারের এখানে সান্নিধ্যে গাইডে আমি পড়াশোনা শুরু করি। তারপরে আরেকটা জিনিস আমার জীবনে আমি করেছি যে কোনো সুযোগকে আমি হাতছাড়া করব না, চেষ্টা করব। এই জন্য ইউনিভার্সিটির পরীক্ষায় আমি 17টা ফর্ম তুলেছি। মানে যেখানে সুযোগ থাকবে সেখানে আমি পরীক্ষা দেবো, আমি জানি না কোন জায়গায়। রাজশাহী ইউনিভার্সিটিতে ফাইনালি আমি স্পোর্টস সায়েন্সে ভর্তি হই এবং ওখান থেকে অনার্স মাস্টার শেষ করি। দারুণ। স্পোর্টস সায়েন্সেরই ফর্ম আমি উঠাইনি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার ইচ্ছা ছিল যে চিটাং ইউনিভার্সিটিতে পড়বো। পাহাড় পছন্দ, সাগর আছে এবং আশেপাশে নদী, একটু মানে আমরা উত্তরবঙ্গের মানুষ না, আমাদের তো পাহাড়ের দিকে একটু যাওয়া। পড়াশোনা করলে আমার সঙ্গে নিশ্চয়ই দেখা হতো আপনার, কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আচ্ছা, এই হচ্ছে বিষয় আর কি। তারপর শুনি। তো ওইখানে আমার ইচ্ছাটা ছিল। তারপর শেষের দিকে আসি আমি রাজশাহীর একটা ফর্ম তুলি। তো প্রথম দিকে আসলে নার্ভাস বা যে কারণে হোক ঢাকা ইউনিভার্সিটিতে আসলো না, জগন্নাথে জাহাঙ্গীরনগরে ওয়েটিং এ আসতাম। তারপরে আশার আলো একটু দেখছিলাম। চিটাঙে যে পরীক্ষাটা দিলাম আমার 103 ডিগ্রি জ্বর। আচ্ছা, ওই জ্বর নিয়ে পরীক্ষা দিতে আমি বাংলার ওয়েমারটা ইংলিশে ফিল আপ করে দিই পুরোটা। এরপরে উঠে আমি স্যারকে বলি যে রিকোয়েস্ট করি, হয়তো এটা নিয়মে নাই আর কি, উনি আমাকে দেন নাই, যার কারণে ওইখানে হলো। আমি খুব হতাশ হয়ে গেলাম। তো ওইখান থেকে পরীক্ষা দিতে চলে গেলাম সিলেট। আচ্ছা, সিলেট পরীক্ষা দিলাম। সিলেট পরীক্ষা দিয়ে ওয়েটিং লিস্টে চলে আসলো। তারপরের পরীক্ষা ছিল ওইখান থেকে ডিরেক্ট আমি রাজশাহীতে, কিন্তু বাসায় ঢুকিনি। আচ্ছা, মানে পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন। পরীক্ষাগুলো তো খুব কাছাকাছি হয়, একদম কাছাকাছি। রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় ফিরলাম। আচ্ছা, তখনও জ্বর আমার এটা। বাসায় যে হওয়ার পর যখন রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট হলো, দেখলাম মেধা তালিকায় আমি 16তে। দারুণ। এরপরে আমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম হয় যেহেতু স্পোর্টস সায়েন্স, ওইটা সম্পূর্ণ করে আমি মেধা তালিকায় 4 নম্বরে আসলাম। এবং সৃষ্টিগত একটা পরিকল্পনা কিরকম, আমি হয়তো চিটাঙে ভর্তি হলে আমার জীবনের একটা পার্ট আছে। আমার নানি আমার মার সাথে থাকতো, হঠাৎ করে আমার নানি মারা যায় ইউনিভার্সিটি, আমি 2nd ইয়ারে। আমার মা খুব ভেঙে পড়ে। আমি যদি চিটাঙে ভর্তি হতাম হয়তো আমার মাকে আমি সাপোর্টটা দিতে পারতাম। আমি প্রত্যেকটা সপ্তাহে বৃহস্পতিবারে রাজশাহী থেকে বগুড়া যেতে লাগে 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা চলে যেতাম। রবিবারের সকালে নাস্তা করে মার সাথে আমি চলে আসতাম ক্যাম্পাসে। এটা আমি প্রায় 2 বছর করেছি আমার মায়ের সাথে। এই যে স্রষ্টার পরিকল্পনা বলছিল, তিনি যা করেন আসলে সবকিছু ভেবে চিন্তেই করে। তো ইউনিভার্সিটিতে এসে আসলে দেখলাম এটা ভিন্ন জগৎ। রাজশাহী ইউনিভার্সিটি তো চমৎকার একটা বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের স্টেডিয়াম আছে, পূর্ণাঙ্গ একটা স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিং পুল, এবং ওই জগৎটা আমাকে আসলে অন্যরকম একটা দুনিয়া। যে গল্প আপনি কলেজে থাকতে শুনেছেন সেই জায়গায় আপনার নিজের আশা হলো, পুরো স্বপ্নের মতো আমার। এবং স্পোর্টস সায়েন্স বিষয়টাতে আসলে মানে স্টুডেন্ট কেমন ভর্তি হয় বা কেমন ছিল আপনাদের সময়? স্পোর্টস সায়েন্সের বেশ আগ্রহ আছে। আচ্ছা, বেশ ভালো প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের রাজশাহী ইউনিভার্সিটি প্রথম আমরা ফার্স্ট ব্যাচ স্পোর্টস সায়েন্সে, তখন 30 জনের মতো ভর্তি হতে পারে আর কি। তো সেখানে সবাই বেশ মেধাবী স্টুডেন্টই ছিল। আমরা তো খেলাধুলা করতাম। ক্যারিয়ারের জায়গাগুলো ঠিক কোথায়?
আপনি শিক্ষক হিসেবে কাজ করছেন, আরো নিশ্চয়ই অনেক ব্যাপ্তি রয়েছে। স্পোর্টস সায়েন্সের আসলে কাজের পরিধি অনেক অনেক। অনেক, যেমন এখান থেকে ফিজিওতে যেতে পারবে, স্পোর্টস মার্কেটিং এ যাওয়া যায়, স্পোর্টস অ্যানালাইসিস হিসেবে কাজ করা যেতে পারে, দারুণ। তারপরে হচ্ছে লজিস্টিক সাপোর্টে যেতে পারে, কারণ স্পোর্টস গুডের তো বিশাল একটা বিজনেস, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক সুযোগ সুবিধা অনেক রয়েছে সুযোগ। কোচ স্পোর্টস হিসেবে সব রিপোর্টিং এ জায়গায় যেতে যাওয়া পারে, যায়। যেমন স্পোর্টস রিপোর্টার আছে আমার পাশে বসে। মিডিয়াতে আসার সুযোগ আছে, স্পোর্টস সাইকোলজি নিয়ে কাজ করার সুযোগ আছে, টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার সুযোগ আছে। এবং আমাদের দেশে এখনো ক্রীড়া শিক্ষকের বিশাল একটা স্বল্পতা, একদমই। অনেক স্কুলেই ক্রীড়া শিক্ষক নেই, যেটা আসলে আমি যেমন অনার্স শেষ করে জব পেয়েছি, আচ্ছা, মাস্টার্সে তখন আমি রানিং স্টুডেন্ট, অনার্স শেষে। So, আমার বন্ধুরা যারা বেড়েছিল, মানে 3জন পারিবারিক এবং বিভিন্ন কারণে পরে চলে যায়, আমরা 7-8 জন বের হই, এবং বের হওয়ার 6 মাসের মধ্যে আমরা 7-8 জনই জব করি। দারুণ দারুণ। দারুণ। 2-1 জন তাদের ইয়ের জন্য একটু হোল্ড করেছিল, বাট খুব অল্প সময়ের মধ্যে সবাই আমরা কর্মজীবনে চলে যাই। কিন্তু অন্যান্য সাবজেক্ট যদি আমরা কম্পেয়ার করি, সেই তুলনায় কিন্তু আপনারা অনেক এগিয়ে আছেন। অনেক নিঃসন্দেহে কারণ এইখানে ভ্যাকুম আছে, একটা একটা ভালো একটা মানে সুযোগ রয়েছে কাজ সুযোগ করার। রয়েছে। কাজ করার সুযোগ রয়েছে, এবং স্পোর্টস সায়েন্সের সিলেবাসটা এমন ভাবে করা যে এই এই জায়গাগুলো ব্যবহার করা যাবে। কি কি শিখলেন আসলে এই 5 বছরের জার্নিতে, অনার্স মাস্টার্স? না, আমার তো এক একজন নিশ ফোকাস থাকে, যেমন আচ্ছা। আমি সুইমিংটাকে একটু বেশি যেটা ওটা প্যাশন। মনোযোগ দিয়েছে, এবং এছাড়াও এই ইয়ের কারণে স্পোর্টস সায়েন্সে আসার কারণে আমাদের প্রায় 40টা স্পোর্টস কভার করতে হয়েছে। তো সেখানে যে তাইকোন্ডোটা শিখতে, যে মানে যে কলেজ তাইকোন্ডো, সেখানে গোল্ড মেডেল পাই। তো অ্যাথলেটিক্স করার সুযোগ হয়, হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হই। এই সবগুলো খেলায় আমাদেরকে খেলতে হতো আসলে, কারণ আচ্ছা। আমাদের সবাই তো শখ করে খেলতো, অন্য না খেলে, কিন্তু আমাদের পাশ করার জন্য খেলতো। তবে আনন্দ পেতাম। এবং সেখানে তো আপনি মানে আন্তঃবিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেলও পেলেন। জি। এবং সেটা কোন ইয়ারে ছিলেন ভার্সিটির? আমরা হচ্ছে 16 সালে প্রায় 7-8 বছর পরে রাজশাহী ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয় সাঁতার এবং ওয়াটার পোলোতে। সেখানে আমার গোল্ড ছিল 7টা, সিলভার ছিল 4টা। মানে আপনি তখন কোন ইয়ারে ছিলেন ভার্সিটি? আমি না ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে আপনি ফার্স্ট ইয়ারে গোল্ড মেডেল সহ সবকিছু জয় করলেন। বাহ, ফার্স্ট ইয়ারে যে আর কি। দারুণ দারুণ। ওই এটা যে কিন্তু- যেটা বলছিলাম, যে পথ দিয়ে এসেছেন সেই পথেই আসলে আপনাকে মানে পূর্ণ করে দিচ্ছে অর্জনের মাধ্যমে। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে আমি অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি আর কি। উনি আমাকে ঠিক জায়গাগুলোতেই পৌঁছে দিয়েছেন, এবং ওই মানুষগুলোর সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। নিঃসন্দেহে। ভার্সিটিতে যেও একদম চমৎকার শিক্ষক পেয়েছিলাম, শুনি। পার্থপ্রতীক মল্লিক স্যার। আচ্ছা। উনি অ্যাথলেট কোচ, কিন্তু উনি আমাদেরকে গাইড করতেন, মেন্টর করতেন, যে আসলে কিভাবে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু একাডেমিক পড়াশোনা দিতে আমাদের বাংলাদেশে আচ্ছা। খুব বেশি মানে কাজ করার জায়গা এখন। সো আমরা যেহেতু স্পোর্টসের, সো বিভিন্ন সার্টিফিকেশন কোর্স করা, বিভিন্ন ডিগ্রিগুলো নেওয়া, এবং বিভিন্ন সেমিনার বা প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা, যেটা আমার স্কিল ডেভেলপমেন্ট বা মানুষের সামনে প্রেজেন্টেশন করার বিষয়। কারণ কোচদের সবচেয়ে বেশি প্রেজেন্টেশন করতে হয়, প্রত্যেকটা ক্লাসে তাকে ডেমো দিতে হয়, ডেমনস্ট্রেশন করতে হয়। তো ওনার গাইডলাইনটাও আমাকে চমৎকারভাবে সাপোর্ট করেছে। আরো কিছু টিচার আমরা আসলে পেয়েছিলাম, মানে একদল চমৎকার টিচার। যেহেতু আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, তো আমাদের নিজস্ব কোনো শিক্ষক ছিল না ডিপার্টমেন্টের। তো বিভিন্ন ডিপার্টমেন্টের যে চমৎকার মানে টপ লেভেলের যে শিক্ষকগুলো ছিলেন, ওনারা এসে ওনারাই আমাদের ক্লাস নিতেন। ক্লাস ক্লাস নিতেন। দিতেন, এবং ওনাদের যে অভিজ্ঞতাগুলো বা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেন, সেটা আমাদের জীবনের অনেক ক্ষেত্রে আমরা যারা অন্যান্য কাজ ডিপার্টমেন্ট দিয়েছে। থেকে শিক্ষকরা আসতেন ক্লাস নেওয়ার জন্য, ওদেরকে আসলে স্পোর্টস নিয়ে কোনো দক্ষতা ছিল বা এমন কিছু কি? স্পোর্টস যারা ভালোবাসতেন, ভালোবাসে, রাইট। এবং স্পোর্টস ভালো না হ্যাঁ। বাসলে তো এখানে কাজ করাটা একটু একদমই তাই। ডিফিকাল্ট। যেমন স্পোর্টস মার্কেটিং পড়াইতেন, উনি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আসতেন। স্পোর্টস সাইকোলজি পড়াইতেন, সাইকোলজি সাইকোলজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ডিপার্টমেন্ট খুব সমৃদ্ধ। আমরা পূর্ণাঙ্গ বের হওয়ার মনে হয়। পরে নতুন আমাদের যারা বন্ধুরা ছিল, জুনিয়র ছিল, সবাই শিক্ষক হিসেবে জয়েন করেছে। তারা এখন চমৎকার কাজ করছে। এখন ফ্যাসিলিটি স্পোর্টস আমাদের ল্যাব হয়েছে, শুরুর দিকে যেগুলো ছিল না। আরো সরঞ্জাম বেড়েছে, ফ্যাসিলিটিস বেড়েছে, এবং library স্পোর্টস বেড়েছে। সায়েন্স বিষয়টা তো বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক পরে এসেছে বোধহয়। আগে তো আমাদের দেশে তুলনামূলক নবীন হয়তোবা। হ্যাঁ, খুব বেশি আগে শুরু হয়নি। প্রথমে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে শুরু হয়, এরপর চিটাগাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি 2015 সালে যাত্রা শুরু করে আর কি। 15তে আমাদের ব্যাচ, 16তে ক্লাস শুরু হয়। আচ্ছা, আচ্ছা, যেহেতু প্রায় 10 নতুন বছর। বিষয়গুলোতে একটু গোছানো ওঠার একটা বিষয় থাকে 15-16 ব্যাচে।
একদিন হয়তো বা আমরা দেখবো আপনিও সেখানে শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন, আমরা সে প্রত্যাশা অবশ্যই রাখতেই সুযোগ পারি। আসলে আমরা অবশ্যই কাজ করব, শুধু যে শিক্ষক হয়ে না, অ্যাজ এ সিনিয়র হিসেবে আমরা অ্যাজ এ মেইন সিনিয়র হিসেবে আমাদের অভিজ্ঞতাগুলো আমরা জুনিয়রদের সাথে শেয়ার করি। আমাদের একটা গ্রুপ আছে, সুযোগ হলে আমরা যাই, আমরা চাই যে আমাদের জুনিয়ররাও উঠে আসুক। একদম। আসলে একজন আরেকজনের হাত ধরে উঠে নিয়ে আসা, আমাকে যেমন কিছু মানুষ উঠিয়েছে, এবং আমার একটা নৈতিক দায়িত্ব এখন যে ওই মানুষগুলোকে বা এর পরবর্তী প্রজন্মের মানুষগুলোকে নিয়ে আসা। রেজাল্ট কেমন করলেন আপনি? রেজাল্ট ছিল অ্যাভারেজ, আচ্ছা। কারণ ইউনিভার্সিটির এসে আমি আরো বেশি খেলাধুলার মধ্যে, তাই? আচ্ছা। বিশেষ করে ফার্স্ট ইয়ার রেজাল্ট একটু ডাউন হয়, বিকজ ফার্স্ট ইয়ার নতুন পরিবেশ এবং এত আনন্দঘন, রাত বিরাত আড্ডা, ইউনিভার্সিটি প্রথম বর্ষ আসলে সবারই এমন হয়। আর তোমারও কেমন ছিল একটু বলো? হ্যাঁ, এবং প্রথম বর্ষ কিন্তু অনেক রোমান্টিকও হয়। তো আপনার জীবনে কি এমন রোমান্টিক কোনো গল্প আছে নাকি? আসলে খেলাধুলা নিয়ে এত বেশি সময় ব্যস্ত, আপনি খেলা প্রেমী, বরং এটা দিয়ে বারবার প্রেমে পড়েন, খেলার প্রেমী পড়েন বারবার। গ্যালারিতে অনেক ঘটনাই হয়েছে যেগুলো পরবর্তীতে শুনেছি আর কি। আপনার দীর্ঘ অর্জন মানে বা দীর্ঘ সাঁতারু জীবন যদি বলি আমি, আরো বেশি এগিয়ে যাওয়ার কথা ছিল। এখনো কি সেই অপশনগুলো আছে যে আপনি আসলে দেশে অনেক অর্জন করেছেন? আপনি 2018-19 সে 2বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। আন্তর্জাতিক মানে পর্যায়ে যদি আমরা যাওয়ার কথা আপনাকে বলি, সেই খুব স্বপ্নগুলো শীঘ্রই কি দেখেন কিনা? ইংলিশ চ্যানেলে দেখবো? ইংলিশ চ্যানেলটা আসলে প্রত্যেকটা সাঁতারুরই একটা ড্রিম থাকে, Dream থাকে। যদি এখানে যাওয়া যায়, এইরকম ড্রিম তো অবশ্যই আমার আছে। তবে সাঁতার এবং জিমন্যাস্টিক্স এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, এই ক্যারিয়ারটা শুরু হয়েছে খুব আর্লি, 6 বছর, 4 থেকে 6 বছরে শুরু হয় এই সাঁতারের জীবন, যার কারণে কিন্তু ছেড়েও দিতে হয় খুব আর্লি। আমরা যদি বলি মাইকেল ফেল্পস, যিনি লিজেন্ড আর কি, বেস্ট অলিম্পিয়াড, উনিও কিন্তু 30-এর আগেই ছেড়ে দিয়েছেন। কেন আসলে 30-এর আগেই ছাড়তে হয়? আমাদের শুরুটা হয় Stamina? না, শুরুটা হয় আর্লি। তাই? শুরুতে যে জিনিস খুব দ্রুত শুরু করা হয় সেটা তো একটা পর্যায়ে যে ছেড়ে দিতে হবে সবকিছু, এবং তারপর পারফরমেন্স ড্রপ করে। কারণ সুইমিং ইজ এ বেস্ট এক্সারসাইজ এবং এখানে সবচেয়ে বেস্ট ইফোর্ট লাগে, যেটা হোল বডি মাসল কিন্তু অ্যাক্টিভ হয়। এবং এই ওয়ার্কআউটটা আসলে খুব ম্যাক্সিমাম দিন টেনে নিয়ে যাওয়া না। ইয়াংদের তো এনার্জি আর তারপরে এজ ডাউন হয়ে গেলে এনার্জি ইজ ডিফারেন্ট। অ্যাথলেটিক্স বা অন্য ইভেন্টের ক্ষেত্রে কিন্তু ফুটবল প্রায় 40 পর্যন্ত বা আরো উপরে খেলা যাচ্ছে, সুইমিংটা এরপর স্টামিনা ফল করে আর কি। আচ্ছা। সো ইয়াংদের গেম হচ্ছে একদম সুইমিং, যারা দেখবেন 18, 19, 22 এরা খুব ভালো করে সুইমিং এ, 24 এরপরে ক্যারিয়ারের টাইমিংটা ড্রপ করে। টাইমিং ড্রপ করলে তো আর আপনি মানে আপনার ওই সময় যখন বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে, জি। তখন কি মানে ইচ্ছে তো অবশ্যই ছিল ইংলিশ চ্যানেলের জন্য, মানে প্রপার সুযোগ সুবিধা কি ওই মুহূর্তে পাননি নাকি কি না, ধরনের? বাংলা চ্যানেলটা ছিল আমার সাঁতারের একটা মানে এক্সপিডিশন করার খুব ইচ্ছা ছিল, যে আমি তো লম্বা সময় সুইমিং করি, তাহলে লং ডিস্টেন্স সুইমিংটা করতে পারি কতটুকু। Right. তো হঠাৎ করেই আমি জানতে পারি যে 18 সালে বাংলা চ্যানেলের ডেটটা, এবং লাইক আমাকে 2 দিনের শর্ট নোটিসে আমি বাংলা চ্যানেলে চলে যাই। এটা কত কিলোমিটারের একটা জার্নি ছিল? 16 কিলোমিটার তো জিপিএস এ বলে। আচ্ছা। তো জিপিএস তো স্টেট মানে মেজার করে, বাট পানি তো স্থির থাকে না। আচ্ছা। জোয়ার ভাটার কারণে অনেকে 18, কেউ 17, কেউ 19 কিলোমিটার সাঁতার কাটছে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা ভ্যারি করে। এটার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটা যদি এটা একটু হচ্ছে জানেন। আমি যেবার করেছিলাম সেটা হচ্ছে টেকনাফের যে জেটিটা, লাস্ট যে জেটি, সাপুরি দ্বীপেরও আগে আমরা নদী দিয়ে শুরু করতাম আর কি, দিয়ে ফিনিশিংটা হবে হচ্ছে সেন্ট মার্টিনের জেটিটাতে। ও আচ্ছা। যে এরিয়াটা রিপ কারেন্টের একটা জায়গা আমরা বলি না, সেন্ট মার্টিন, ওইটার ঠিক পাশে আর কি, পশ্চিম যে বিচটা আছে, সেই পশ্চিম beach- কোস্টে, হ্যাঁ, মানে ওয়েস্ট ওই কোস্টে। ওয়েস্ট কোস্টের ওই পাশটাতে ফিনিশিং হতো। এবং বাংলা চ্যানেলের অভিজ্ঞতা খুব মানে অসাধারণ, এটা জীবনের একটা মানে দর্শন পরিবর্তন করার মতো। আমি যখন বাংলা চ্যানেল প্রথমবার করতে গেলাম আর কি, সাঁতার করার পরে 2-3 কিলোমিটার সাঁতরানোর পরে ওইবার সমুদ্র খুব হঠাৎ করে উত্তাল হয়ে যায়। তো আমার বোর্ড যেটা, সেটা কাছে থাকতে পারছিল না, বোর্ড অনেক সময় আমার ভিজুয়ালাইজেশনের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা। তো তখন আমি আর ভয় প্যানিকটাকে শান্ত করে আমি নিজের সাথে যে আমি শুধু সাঁতরিয়ে যাব, কারণ তখন আমার মনে হয়েছে যে মানুষ আমরা এত ক্ষুদ্র, সৃষ্টিকর্তার এই বিশাল সৃষ্টির মাঝে আমি যে সমুদ্রের একটা মাছের কথা চিন্তা করি, তার কাছে আমি পিঁপড়ার মতো না। এই ক্ষুদ্র জীবনের আসে মানে কি, যদি আমি এই জীবনে অন্যের জন্য কোনো কিছু না করে যেতে পারি? এই জীবনটা আসলে এই ক্ষুদ্র একটা জিনিস, যেখানে একটা বড় ঢেউ আসলে আমি নিজেকে সামাল দিতে পারছি না, বা আমার জীবন এলোমেলো হয়ে যেতে পারে, আমি ডুবে যেতে পারি, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যতটুকু সময় আছি ততটুকু সময় অন্যের জন্য কাজ করি, নিজের ভালো লাগার জন্য কাজ করি। এই দর্শনটা সেদিন আমার আসে। সেই জায়গা থেকে আমি তখন সাঁতরাচ্ছিলাম যে যতটুকু সময় বেঁচে আছি আমি শুধু সাঁতরাবো।
সেন্ট মার্টিন পৌঁছাবো কি পৌঁছাবো না আমি জানি না, তো আমি যতটুকু সময় আমি ব্রিথ নিচ্ছি আমি সুইমিং করে যাব। তো সুইমিং করতে করতে একসময় আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে যাই। গ্রেট সেলফ মোটিভেশন। আসলে প্রকৃতি আমাদেরকে বিনয়ী হতে শেখায়, জি, এটা আসলে আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হবে, প্রকৃতির সাথে যুদ্ধ নয়। আমরা ওয়াটার সেফটি শেখানোর ক্ষেত্রে যে এই কথাটা বলি, প্রকৃতির এগেনস্টে কোনো দিন যুদ্ধ করে পারা যাবে না। ক্ষণস্থায়ী হয়তো বা আমি তার সাথে টিকে থাকতে পারি। নদীর স্রোতের এগেনস্টে যদি আমি সাঁতার কাটি, আমি খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো না, যত ভালো সাঁতার হই না কেন। আমার স্রোতের দিকে যেতে হবে, স্রোতকে প্রকৃতির কাছে আমাকে সমর্পণ করে স্রোতের দিকে আমাকে যেয়ে উঠতে হবে, তাহলে আমি নিজেকে নিরাপদ করতে পারবো। তো এটার পর থেকে আসার পরে আমার মনে হয় যে মানুষকে একটু সাঁতার শেখানোর দিকে একটা আগ্রহ আসে, যে তাহলে যেহেতু এর মধ্যে আমি বেশ কিছু মানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলো নিউজগুলো আমার ইয়েতে আসে, তো আমাদের এলাকার বগুড়ার যে 2020 সালের দিকে আমার এলাকার ছোট ভাইরা বলে যে আপনি তো সাঁতার জানেন, আমাদেরকে যদি এই স্কিলটা শেখাতেন। তখন আমি এটা এইভাবে নেই, তো আমি ওদেরকে বললাম ঠিক আছে তোমার একটা পুকুর টুকুর দেখো, আমি যাই চেষ্টা করি। আমি তখনও সার্টিফাইড না। তো এরপরে আমি ওদের নিয়ে আইজুল হক কলেজে একটা পুকুর ছিল, ওই পুকুরে যাতায়াত শুরু করি এবং তারা খুব অল্প সময়ের মধ্যে সাঁতার শিখে যায়। এবং তারপরে তারা করে কি ফেসবুকে পোস্ট করে দেয়। এই পোস্ট করে দেওয়ার পরে মানুষের এঙ্গেজমেন্টটা বেড়ে যায় ধীরে ধীরে। তখন মনে হয় যে ঠিক আছে এবার মনে হয় এটাকে নিয়ে একটু সিরিয়াস ভাবে আগানো উচিত। তখন বগুড়া অ্যামাচার সুইমিং ক্লাব নামে একটা গ্রুপ করি আমরা, ওটার থ্রুতে সাঁতার শেখানো শুরু হয়। তার পরবর্তীতে তো 23 সালে আমি ঢাকার দিকে চলে আসি চাকরির সুবাদে। প্রথমে আমি বগুড়াতে জয়েন করেছিলাম বিট মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া শিক্ষক হিসেবে। তারপর আমি স্কলাস্টিকাতে ঢাকায় চলে আসি এবং আমি যে ওখানে সাঁতার শেখাতাম আমার স্টুডেন্টকে ট্রেনার বানিয়ে ওইখানে সাঁতার শেখানোর ব্যবস্থাটা করে আমি ঢাকায় মানে এখনো নিয়মিত ওখানে সাঁতার শেখানো হয় এবং আমার স্টুডেন্ট সাঁতার শেখা, ওর নাম প্রিয়দীপ। ও এসেছিল যেদিন প্রথম পানিতেই নামবে না, সে কিন্তু এখন প্রায় 400-500 মানুষকে সাঁতার শিখিয়েছে। দুর্দান্ত বিষয়। এই যে পানিতে নামবে না বলছেন, যে যে ভয়টা, এই যে পানির ভয়, জি, মানে সাঁতার শিখতে গেলে ডুবে যাওয়ার ভয়, এই ভয়টা আসলে একজন লার্নার্স, একজন শিক্ষার্থী আসলে কিভাবে কাটাতে পারে? এই ভয়টা দূর করার জন্য শিক্ষকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সাপোর্টিভ হতে হবে। স্টুডেন্ট, প্রত্যেক লার্নারের ভয় না ব্যতিক্রম। আমাদেরকে বুঝতে হবে বা আইডেন্টিফাই করার ট্রাই করতে হবে যে কোথা থেকে এই ভয়টার উৎপত্তি। আমি যে একটা ছোট্ট ঘটনা বলি, সাঁতার শেখানোর শুরুর দিকে এক ভদ্রলোক আমার কাছে এলেন, ওনার 32 বছর বয়স। আচ্ছা, আমার বয়স তো তখন 23 এরকম, আমার চেয়ে বড়। তো বলতেন যে আমি সাঁতার শিখতে চাই। তো হ্যাঁ আপনি আসেন, শুরু করেন। তো বলে যে না আমি শাওয়ারের নিচে গোসল করতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না। আচ্ছা, মানে ওনার ভয়টা এমন। তখন আপনি আসেন না, আমরা চেষ্টা করে দেখি। তো উনি একদিন আসলেন, তাই আমি বললাম যে আজকে আমরা পানিতে নামবো না, আমরা শুধু গোড়ালিটা ডুবিয়ে পানিটা নাড়াবো আর আপনার সাথে একটু গল্প করি। তো গল্প করতে করতে গল্পের ছলে উনি জানতে পারলাম যে ছোটবেলায় ওনাকে সাঁতার শেখানো হয়েছে পানিতে ছুঁড়ে দিয়ে। ছুঁড়ে দিলে সে সাঁতরায় চলে আসবে, আমাদের দেশে একটা একটা প্রবণতা আছে। তো ওই সময় উনি প্যানিক করে হাত পা ছেড়ে দেয়, দিয়ে ডুবে পানি খায়। পানি খেয়ে প্রায় ওনার কাছে মনে হয় যে মৃত্যুর কাছে চলে গেছে। তারপর থেকে ওনার পানির প্রতি একটা ব্যাপক লেভেলের ফোবিয়া চলে আসে। আচ্ছা, তো ওইটা জানার পরে আমি ভাবলাম তাহলে ওনাকে একটু ডিফারেন্ট ভাবে যেতে হবে। প্রথমে বলি আমরা সাঁতার কাটবো না, শিখবো না, চলেন আমরা হাঁটবো, ওয়াটারের সাথে আমরা অ্যাডাপ্ট করবো। তো ওই পুকুরে আমরা হাঁটাহাঁটি করি প্রায় 7 দিন 8 দিন, আসতে হাঁটু পানি, কোমর পানি, বুক পানি। এরপরে উনি 7 দিন পর প্রথম মুখ ডুবায়, মুখটা ডুবায় এবং ওই ডুবানোর পরে ওঠার পরে যে ওনার একটা আনন্দ যে উনি এখন পানিতে মুখ ডুবাতে পারে, এটা না আমাকে আরো বেশি ইন্সপায়ার করে। মানে কত ট্রমার মধ্যে তিনি ছিলেন সেটাই ভাবছি আমি আসলে। তারপর স্টেপ বাই স্টেপ সাঁতার শিখে 2.5 মাসে তিনি ওই 30 মিটার পুকুরটা এই পার থেকে উপর চলেছে। দুর্দান্ত। এই যে শিক্ষকের ভূমিকা আসলে না, আমি পুকুরে শিখিয়েছি। আপনি বলছিলেন যে সুইমিং পুলে যারা সাঁতার শেখে তারা পুকুরে বা খোলা জায়গায় গেলে কিন্তু অনেকেই সাঁতার কাটতে পারে না বা ভয় পায়। এটা হচ্ছে ওপেন ওয়াটার এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে। আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় কমফোর্ট জোনে কাজ করতে বেশি পছন্দ করে। যখন আমি সুইমিং পুলে সাঁতার করি আমি নিচে কিন্তু দেখতে পাই, আমি জানি এখানকার ডেপথ কত, এখানে আমি কোন জায়গায় ধরতে পারবো, কোথায় দাঁড়াইতে পারবো। ওপেন ওয়াটার কিন্তু সেই সুযোগ নাই। সামনে 10 ফিট না 2 ফিট খোলা পানির কারণে দেখতে পারবেন, নদীতে দেখার সুযোগ নেই। এখানে আপনি দাঁড়াতে পারবেন, সামনেই দাঁড়াতে পারবেন না। যার কারণে এই যে ভয়টা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের কিন্তু অলওয়েজ আমরা সেফ জোনে থাকতে পছন্দ করি। আমাদের হিউম্যান নেচারই এরকম যে আমরা সেফ জোনে থাকবো। এটার ক্ষেত্রে তো আরো বেশি। খোলা পানির যে ভয় ভীতি,
তার কারণে তাদের হাত পা কিন্তু সাঁতার জানার পরও বন্ধ হয়ে যায়। তো আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি। তো পরবর্তীতে আমি যেটা করি যে ওনাদেরকে ওপেন ওয়াটারে 2টা করে সেশন বা 3টা করে সেশন নিই, আচ্ছা। যেন সুইমিং পুলেও সাঁতার শিখে, উনি ওপেন ওয়াটারে যে সাঁতার শিখে অ্যাডাপ্ট করে যেন কনফিডেন্ট, না আমি তো ওপেন ওয়াটারেও সাঁতার করতে পারি। তখন কিন্তু ভবিষ্যতে তার জন্য সার্ভাইভ করা খুব ইজি। কারণ দুর্ঘটনা কিন্তু সুইমিং পুলে খুব বেশি ঘটে না, কারণ সুইমিং পুল তো সুপারভিশনের মধ্যেই থাকে। দুর্ঘটনা ঘটে নদী, নালা, খাল, বিল, পুকুর, এই জায়গাগুলোতে। তো এইভাবে চেষ্টা করি। আর সাঁতারের এই যে প্রশিক্ষণটাকে মানে এত প্যাশন হিসেবে বা এইভাবে নেওয়ার পিছনে আমার খুবই একটা মর্মান্তিক ঘটনা আছে। আচ্ছা। সেটা আমার জীবনকে নাড়া দিয়ে যায় আর কি আমার জীবনে। তো এটা 20 সালের পরের দিকের ঘটনা। এক বিকালবেলা হঠাৎ করে আমি খবর পাই যে আমার মামাতো বোন পানিতে ডুবে মারা গেছে। আচ্ছা। আমি তখন কিছু মানুষকে ধীরে ধীরে সাঁতার শেখাই। কোন নদীতে মারা গেছে? ঠিক আমার বাড়ির পাশে যে লোহাগাড়া নদীটাতে। সে সকালবেলা খেলতে গেছে বাচ্চাদের সাথে, সে ঠিক কোমর পানির নিচেই সে ডুবে মারা গেছে বিকালবেলা। সে মানে সকালবেলা একটা তরতাজা প্রাণ যে বাসা থেকে বেরিয়ে গেল, বিকালবেলা সে আর ফিরল না। তো এই ঘটনা শুধু আমার সাথে না, এবং ওই দিনের ঘটনা আমাকে খুব শক করে। আচ্ছা। যে আসলে এইটা কি প্রতিরোধযোগ্য ছিল, বা এটা কি প্রতিরোধ করা যেত যদি সাঁতারটা শেখানো যেত তাকে সঠিক সময়, বা পানির নিরাপত্তা, যে বাবা তুমি ওই পানিতে নামতে পারবে না বা ওই গভীর পানিতে যেতে পারবে না, তোমাকে একা যাওয়া উচিত নয়, এটা যদি তাকে শেখানো যেত তাহলে হয়তো বা এই বিকালটা অন্যরকম হতে পারত। আজকে সে হয়তো বা আমাদের মাঝে থাকতো। হায়াত মৌতের বিষয় তো আলাদা, একদম। তারপরেও তো সচেতন এবং আমাদেরকে থাকতে হবে। তো এটা আমাকে খুব নাড়া দিয়ে দেয়। তারপর মনে হয় যে না, এই জিনিসটা আমি চাই, আমি যেহেতু জানি যতটুকু সামান্য জ্ঞান, এটা নিয়ে আমি সাঁতার শেখাবো। তারপরে সাঁতার শেখানো শুরু করা আরো গুরুত্ব সহকারে, এবং এটা আস্তে আস্তে আমার পেশার দিক থেকে শুরু করে পুরো জীবনের সাথে জড়িয়ে যায়। এখন আমি চেষ্টা করি সবাইকে সাঁতারের পাশাপাশি ওয়াটার সেফটিটা শেখানো। কারণ সাঁতার জানলেই একটা মানুষ নিরাপদ হবে না, এটা বলা যাবে না। অনেক মানুষ সাঁতার জেনে পানিতে ডুবে যাচ্ছে। যেমন আমরা কিছুদিন আগেও দেখেছি যে কক্সবাজার সমুদ্র সৈকতে মানে ঢেউয়ের যে পরিমাণ, একটা ফ্লো, এটাকে তো সাঁতার জানার পরে হয়তো বা সে কন্ট্রোল করতে পারছে, তার মাটি সরে যাচ্ছে তারপর থেকে। এটা একটা চমৎকার কথা বলছেন, সি বেচে যে মৃত্যুর ঘটনাগুলো। এবং কক্সবাজারে আরেকটা জিনিস হয়, কক্সবাজার আমাদের তো বালির বিচ, প্রতিটা জোয়ার ভাটার সময় তার বিচে পরিবর্তন হয়, ক্যানেল তৈরি হয় বিভিন্ন। আমরা সাধারণ মানুষ যে বুঝি না, যখন জোয়ারের সময় পুরো পানিটা ফুলে থাকে, ওর নিচে যে গভীর গর্ত, সামনে এক লোক দাঁড়ায় আছে, পিছনে একজন, মাঝখানে গভীর গর্ত। এটা আমরা বুঝতে পারি না, আমরা তো হোটেল থেকে নেমে এসে দেখতেছি সব সমান। তো যাই একটু সামনের দিকে আগায় যাই, এবং পানিতে নামছেন আপনি দুপুরে 11টার দিকে বা সকাল 11টার দিকে আপনি পানিতে নামছেন, উঠতেছেন 3টায়। আমরা তো সাধারণত এইরকমই সময় কাটাই। এই যে এই সময় যে পানির গভীর লেয়ার তো বাড়তেছে, সি তো স্থির নাই, কারণ জোয়ারের আস্তে আস্তে পানির লেয়ার বাড়ে, এটাও আমরা ভুলে যাই। যার কারণে যেখানে নেমেছিলাম আমি 3 ফিট, সেখানে এই 3টার দিকে হয়ে গেছে 6 ফিট। একটা কি নিরাপদ দূরত্বকে মেইনটেইন করা উচিত? অবশ্যই। সাগরের ক্ষেত্রে যেটা বলবো, ওখানে যে লাইফ গার্ড গুলো আছে, কক্সবাজারে যদিও অপতুল, খুব কম লাইফ গার্ড, তাদের পরামর্শ নেওয়া। আমি এমনও দেখেছি যে সিগন্যাল দেওয়া হয়েছে 5 নাম্বার 6 নাম্বার, সে সময় মানুষ যে সুইমিং লাইফ গার্ডের পতাকা, লাল পতাকা ওঠানো, ওটার পাশেই সুইমিং করতেছে। তো এই যে আমাদের বেপরোয়া, বা মানে লাইফ গার্ডের যে পতাকা সেটা ক্রস করা যাবে না, এই তো ওনারা হচ্ছে সিগন্যাল দিবে, এটা রেড ফ্ল্যাগ যদি দেওয়া থাকে তার মানে শীতে নামা যাবে, তার মানে ওটা বিপদ অ্যানাউন্সও করে, অ্যানাউন্স তো করতে থাকে, বাট আমরা তো শুনি না। আমরা নিজেদের বিপদটা নিজেরা ডেকে নিয়ে আসি। এবং এরকম অসংখ্য মৃত্যুর ঘটনা আছে যে সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা আসলে মারা গেছে। রিসেন্টলি করেছে হাওড়ে একটা ঘটনা, মনে হয় 25-26 তারিখের ঘটনা। কিন্তু আমরা আসলে প্রত্যাশা রাখতেই চাই মানুষ আসলে এই জিনিসগুলো মাথায় রাখুক, শুনুক, এবং নিজেরা সচেতন হয়ে বাকি সবাইকে সচেতন করবে। আপনার ব্যক্তিগত জীবনে একটু ফিরে আসি, তোমার কোনো প্রশ্ন আছে? এই যারা শিশুদেরকে আপনারা তো সাঁতার শেখাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে আসলে শিশুটা কয় দিনের মধ্যে বা কয় মাসের মধ্যে সাঁতার শিখছে, বা কোন টেকনিক বা কৌশলগুলো আপনারা অবলম্বন করেন? আমরা শুধু সাঁতার শেখাই না, আমরা সাঁতারের সাথে ওয়াটার সেফটিটা শেখাই। কারণ সাঁতার আপনাকে শেখাবে সামনে পিছনে যাওয়া, কিন্তু ওয়াটার সেফটি আপনাকে শেখাবে কখন থামতে হবে, কোন পরিস্থিতিতে পানিতে নামা যাবে, কোন পরিস্থিতিতে নামা যাবে না, কখন আমাকে ফিরতে হবে। ওই যে শুরুতে বলছিলেন প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রকৃতির সঙ্গে মিলিয়ে সবকিছু করতে হবে। এখন তো আপনি মানে আগে তো এলাকায় শেখাতেন বা বগুড়ায় শেখাতেন,
পরবর্তীতে স্কলাস্টিকাতে আসলেন এবং সেখান থেকে এখন অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আছেন। মানে এখানে আসলে বাচ্চাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন বা এখানে সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন? আচ্ছা, আমাদের কেমন স্কুলের লাগছে যে আসলে? বিষয়টা, আমাদের স্কুলের ম্যান্ডেটরি ক্লাস থাকে বাচ্চাদের সাঁতার শেখার, উইকলি একদিন অ্যাটলিস্ট ক্লাস করতে হবে। তো এই ক্লাসগুলো আমরা করাতে সারা বছরই ক্লাস চলে, আমাদের যেহেতু ওয়াটার হিটিং সিস্টেম ফ্যাসিলিটিস এসব সব, শীতেও আমাদের ক্লাস চলে। তো বাচ্চাটা সাঁতার শিখে যায়। এবং স্কুলে পুলও আছে। আমাদের স্কুলে নিজস্ব পুল আছে, এটা 25 মিটার, গুরুত্বপূর্ণ। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় আচ্ছা। সাঁতার শেখানো। তো যে কথা আপনি বলছিলেন যে একটা আসলে একটা অভিভাবক কিভাবে ভাবে যে কত দিনে সাঁতারটা শেখাতে পারবো আমার সন্তানকে, তো এটা ভ্যারি করে একটু, কারো 10 দিন লাগে, কারো 20 দিন লাগে, কারো 1 মাস লাগে। তবে সবচেয়ে বড় বাধা হচ্ছে সাঁতার শেখা শুরু না করা। আমরা অনেকেই চিন্তা করি যে সাঁতার শিখবো শিখবো শিখবো, হয়ে ওঠে না। যদি কেউ যে শুরু করে, তার এই সাঁতার শেখাটা হবে। আর স্কিলের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যে 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 বিষয়টা আমাদের মধ্যে, যে আমি তো বড় হয়ে গেছি, আমার তো ওজন বেশি, আমি তো প্রতিনিয়ত এরকম প্রশ্ন পাই আর কি, যে ভাই আমার ওজন তো 90 কেজি, আমার ওজন 120 কেজি, আমি কি সাঁতার শিখতে পারবো? আসলে স্কিল শেখাটার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। স্কিলের জন্য ইচ্ছা শক্তিটা বড় বিষয়, যে আমি শিখতে চাই। হ্যাঁ, আমার একটু সময় কম বেশি লাগতে পারে, তবে স্টার্টিং একটা বয়স আছে। আপনি 4 থেকে শুরু করা যায়, 6 এবং 8 বছর বয়সে ভালোভাবে শেখানো যায়, কারণ বাচ্চারা তখন রেসপন্স করে এবং বাচ্চারা হচ্ছে ইনস্ট্রাকশন প্রপারলি বুঝতে পারে। যেহেতু আমরা একটা শর্ট মেথড ইউজ করি, একটা সায়েন্টিফিক টেকনিকে সাঁতারটা শেখাই, সাধারণ সাঁতার না, শুধু যে এই পাশ থেকে ছেড়ে দিলাম ওই পাশে চলে যান না, প্রপার যে ব্রিথ নিয়ে এবং কমফোর্টের সাথে সাঁতার কাটা এবং ফ্লোট করা, এটা আমরা যেটা করি যে 16 থেকে 20 ক্লাসের মধ্যে, আমরা 16টা ক্লাসই বলি, 10 থেকে 12 ক্লাসে শিখে যায়। এরপরে হচ্ছে তাকে ফ্লোটিং শেখানো, সার্ভাইভ করা শেখানো, এবং ওয়াটার সেফটি যে নিয়ম কানুনগুলো, এগুলো আমরা এগুলো খুবই প্র্যাকটিক্যালি শেখাই, যেন সে নিরাপদে থাকে। কারণ সাঁতার শিখতে গিয়ে তাকে তো বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। অবশ্যই অবশ্যই। তো অনেকে দেখা যায় কি পানির ভয়টা থেকেই যায় অনেকের দীর্ঘ সময় ধরে। কিন্তু ওই যে শিক্ষকই পারেন সেই সমস্যার সমাধান করতে। আমি একটু একটা জিনিস জানতে চাই, বা আমাদের শহরে মানে শুরু থেকে বলছিলেন সাঁতার শেখার খুবই অপ্রতুল ব্যবস্থা রয়েছে। জি। এই যে দুই একটা প্রাইভেট স্কুল ছাড়া কিন্তু কোনো স্কুলের এই ধরনের সুযোগ সুবিধা নেই যে বাচ্চারা সাঁতার শিখবে। জি। তো এক্ষেত্রে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতেন শহরের বাচ্চারা কিভাবে সাঁতার শিখতে পারে। শহরে আসলে এটা চমৎকার একটা কথা বলছেন, যে শহরে আসলে সাঁতার শেখার জায়গা অনেক কম। শুধুমাত্র শহর না, এখন গ্রামেও জায়গা অনেক কম। জায়গা খুব কম। মাছ চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিড এবং ইউজ করার কারণে পুকুরগুলোতেও নামার সুযোগ নেই, এবং জলাধারগুলো যেটা বলছিলাম নদী দূষণের কারণে আসলে বুড়িগঙ্গায় কি নামা সম্ভব? না। কোনোভাবেই সম্ভব না। আশেপাশে তুরাগ, কোনোভাবেই সম্ভব না। তো এই জায়গাগুলো নেই। তাহলে এখন এটা কি করা যেতে পারে? আমাদের ঢাকা শহরে বেশ কিছু পুল আছে, সেই পুলগুলোতে একটু সময় নিয়ে চাইলে কিন্তু সাঁতার শেখাতে পারবে। যেমন আমি যদি বলি, যারা গুলিস্তানের দিকে থাকে, ওখানে আইভি রহমান পুল আছে, মহিলা ক্রীড়া সংস্থার একটা সুইমিং পুল আছে। আচ্ছা। ধানমন্ডি এরিয়ার এই পাশে আর কি মিরপুরে সুইমিং কমপ্লেক্স আছে, যেটা ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স, ওইখানে সাঁতার শেখানো হয়। এসব উত্তরাতে বেশ কিছু সুইমিং পুল আছে, সেখানে সাঁতার শেখাতে পারবেন। আফতাবনগরে 2টা পুল আছে, বসুন্ধরার মধ্যে বেশ কিছু পুল আছে। তো যদি শেখার ইচ্ছা থাকে, সন্তানকে শেখানোর ইচ্ছা থাকে, উপায় কিন্তু আছে। দারুণ। এই যে আপনি তথ্যগুলো দিলেন, আমার মনে হয় এগুলোই দর্শকদের খুব খুবই কাজে দরকারি, আসবে। নিশ্চয়ই। আর এছাড়া যে আমরা মানুষকে মানে উদ্বুদ্ধ করতেছি যে সাঁতারের দিকে আসেন, সাঁতার শেখেন। চমৎকার চমৎকার আসলে আড্ডা হলো। আমার কাছে মনে হয় যে আরো বেশি সময় প্রয়োজন আপনাকে জানতে এবং আপনার কাজগুলো জানতে। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ। এত চমৎকার একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম আসলে প্রতিনিয়ত সবাই দেখে, এবং এখানে নতুন নতুন মানুষদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য, তাদের জীবন দর্শন জানার সুযোগ করে দেওয়ার জন্য মাছরাঙা টেলিভিশনকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।